আসসালামু আলাইকুম, আমি ফারিহা আঞ্জুম স্বর্ণা। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সেনজেন ভিসা প্রত্যাখ্যানে শীর্ষ 3-এ বাংলাদেশ। স্পেনে প্রায় 4 লাখ অভিবাসী পেতে পারেন বৈধতার সুযোগ। কাতারে কর্মসংকট, মানবেতর জীবনযাপন করছেন হাজারো বাংলাদেশি প্রবাসী। ওয়ার্কিং কমিটির সভা সফল, যে কোনো সময়ে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু। এবং সৌদির প্রবাসীদের সাথে মালিকদের নির্মম আচরণ, ফাঁস হয়েছে লোমহর্ষক তথ্য। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে থাকছে বিস্তারিত। 2024 সালে সেনজেন ভিসার আবেদন প্রত্যাখ্যানের হার অনুযায়ী বিশ্বের শীর্ষ 3 দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ, কোমোরোস এবং পাকিস্তান। ইউরোপীয় ইউনিয়নের তথ্যভিত্তিক ওয়েবসাইট সেনজেন ভিসা ইনফো প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, এই দেশগুলোর নাগরিকদের ভিসা আবেদন অন্যদের তুলনায় অনেক বেশি হার প্রত্যাখ্যাত হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 2024 সালে বাংলাদেশিরা সেনজেন ভিসার জন্য মোট 39,345টি আবেদন করেন, যার মধ্যে 20,957টি আবেদন প্রত্যাখ্যাত হয়। এতে ভিসা প্রত্যাখ্যানের হার দাঁড়ায় 54.9%, যা আগের বছরের তুলনায় প্রায় 12% বেশি। 2023 সালে প্রত্যাখ্যানের হার ছিল 42.8%। সবচেয়ে বেশি ভিসা বাতিল করেছে সুইডেন, যারা 2024 সালে বাংলাদেশিদের করা 17,917টি আবেদনের মধ্যে 67.5% বাতিল করেছে। ভিসা প্রত্যাখ্যানের শীর্ষে রয়েছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র কোমোরোস, যার নাগরিকরা 2,853টি আবেদন জমা দিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন। 1,754টি ক্ষেত্রে প্রত্যাখ্যানের হার 62.8%। তালিকার তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তান 2024 সালে 78,362টি আবেদন জমা দেয়, যার মধ্যে 35,139টি আবেদন প্রত্যাখ্যাত হয়। প্রত্যাখ্যানের হার 47.5%। বিশেষজ্ঞদের মতে এই উচ্চ প্রত্যাখ্যানের হার আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার প্রক্রিয়াকেও জটিল করে তুলতে পারে। ভিসা নীতিতে স্বচ্ছতা, ভ্রমণের নির্ভরযোগ্যতা ও কাগজপত্রের যথাযথতা নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন অভিজ্ঞরা। স্পেনে অভিবাসীদের বৈধকরণ, যা এতদিন রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ ও ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ বলে বিবেচিত হতো, সেটি এখন সরকারের জন্য একটি জরুরি সমাধানের রূপ নিচ্ছে। কংগ্রেসে 1 বছরেরও বেশি সময় ধরে আটকে থাকা এই প্রস্তাব সম্প্রতি নতুন গতি পেয়েছে, আর এর পেছনে রয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন, শ্রমবাজারের চাহিদা এবং সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এই উদ্যোগটি এসেছে একটি ইনিশিয়েটিভা লেজিসলাটিভা পপুলার ILP আকারে, যার মাধ্যমে প্রায় 4 লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। 6 লাখের বেশি স্বাক্ষর এবং 900টিরও বেশি সামাজিক সংগঠনের সমর্থন পাওয়া এই প্রস্তাব 2023 সালের এপ্রিল মাসে কংগ্রেসে উপস্থাপিত হয়েছিল। তখন থেকেই এটি কার্যত অচল অবস্থায় ছিল। গত কয়েক সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অভিবাসন ইস্যুকে ব্যক্তিগতভাবে অগ্রাধিকার দিয়েছেন। সরকারি একাধিক সূত্র জানিয়েছে, তিনি সরাসরি মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন নতুন রেগলামেন্ট দে এক্সট্রানজেরিয়া দ্রুত কার্যকর করতে হবে এবং বৈধকরণ প্রক্রিয়ার দিকে নজর দিতে হবে। অভিবাসন বিষয়ক রাষ্ট্রমন্ত্রী পিলার কানসেলা জানিয়েছেন, গত 1 এপ্রিলের এক সভায় সানচেজ স্পষ্ট বলেন যে এটি একটি অগ্রাধিকারমূলক রাজনৈতিক সিদ্ধান্ত এবং যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে। এদিকে 20 মে থেকে কার্যকর হতে যাওয়া নতুন অভিবাসন আইন কাজের অনুমতি ও বসবাসের অনুমোদন সহজ করবে, তবে একই সঙ্গে এটি হাজার হাজার অভিবাসী, বিশেষ করে আশ্রয় প্রার্থীদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। বর্তমানে স্পেনে 2.75 লাখের বেশি মানুষ আশ্রয় প্রার্থনা করে অপেক্ষায় আছে। অনেকের আবেদন খারিজ হলেও আগে তারা সহজেই আগ্রাহ্য পদ্ধতিতে বৈধ হতেন। নতুন নিয়মে তাদের 6 মাস থেকে 2 বছর পর্যন্ত অনিয়মিত অবস্থায় থাকার বাধ্যবাধকতা আসছে। তাছাড়া অপ্রাপ্তবয়স্ক বা পূর্বে হেফাজতে থাকা তরুণ অভিবাসীদের জন্য অনুমোদন পাওয়ার
শর্ত কঠিন করা হয়েছে। এই পরিস্থিতিতে আইএলপি প্রস্তাবটি এখন রাজনৈতিক ও মানবিক উভয় দিক থেকেই এক গুরুত্বপূর্ণ সমাধান হিসেবে দেখা হচ্ছে। পিএসওইর একাধিক সূত্র বলছে এই প্রস্তাবটি পাশ না হলে সমস্যা হবে। গ্রীষ্মের আগেই এটি পাশ করাতে হবে, কারণ তারপর রাজনৈতিক সময়সূচি জটিল হয়ে পড়বে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যেখানে অভিবাসন বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে, সেখানে স্পেনের এই উদ্যোগ কিছুটা ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া আসতে পারে। কাতারে অবস্থানরত অর্ধলক্ষাধিক বাংলাদেশি প্রবাসী বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছেন। কাজ না থাকায় তারা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। অনেকেই দুবেলা খাবার, রুম ভাড়ার টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বর্তমানে কাতারে কাজের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে ফ্রি ভিসায় আসা প্রবাসীরা সবচেয়ে বেশি বিপদে আছেন। নির্দিষ্ট কাজ ছাড়া আসা এই শ্রমিকরা প্রতিদিন ভিড় করেন দোহা সিটির জেদিদ, মুগলিনা, ফিরোজ আব্দুল আজিজ, মুর্রাহ, ওল্ড সালাতা ও বাংলা বাজার নামক এলাকায়। তারা আশা করেন কোনো কোম্পানি বা ব্যক্তি হয়তো কাজে নিয়ে যাবেন, কিন্তু দিন শেষে বেশিরভাগই ফিরে যান নিরাশ হয়ে। কাতারে কাজের সুযোগ সংকুচিত হয়ে এসেছে এবং কাজ না পাওয়ার আশঙ্কা বাড়ছে। কাজের নিশ্চয়তা না থাকলে এই দেশে আসা থেকে বিরত থাকা উচিত বলে জানান ভুক্তভোগী প্রবাসী শ্রমিকরা। তবে হোটেল, রেস্টুরেন্ট এবং দোকানে কিছু কাজের সুযোগ রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকা জরুরি। 2022 ফুটবল বিশ্বকাপ শেষে কয়েক বছর ধরে বড় কোনো প্রজেক্ট বা কাজ না থাকায় শ্রমবাজারে মন্দাভাব দেখা দিয়েছে। এতে করে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা কর্মহীন হয়ে পড়েছেন কাতারে। নতুন কোনো প্রজেক্ট বা চুক্তি ডিমান্ড না পাওয়ায় কাজ পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ কাজ করে বেতন না পেয়ে মাসের পর মাস হতাশায় ভুগছেন, আবার কেউ নিজের দেশে ফেরত যাবার মতো অবস্থায়ও নেই। প্রবাসী শ্রমিকরা জানান, আমরা অনেক কষ্ট করে ঋণ নিয়ে ধার দেনা করে বিদেশে এসেছি। এখন কাজ নেই, টাকাও নেই, পরিবারে টাকা পাঠাতে পারছি না, খাবারের কষ্টে দিন কাটাচ্ছি। প্রবাসী শ্রমিকরা সরকারের কাছে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি বেকার শ্রমিকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, কাজের নিশ্চয়তা ছাড়া নতুন শ্রমিকদের কাতারে আসা নিরুৎসাহিত করা উচিত, যাতে ভবিষ্যতে এমন সংকটে পড়তে না হয়। সম্প্রতি মালয়েশিয়ায় আগামী বছরগুলোর মধ্যে বড় সংখ্যায় বাংলাদেশি কর্মী নেয়ার নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এর অংশ হিসেবে ইতোমধ্যে ঢাকা সফরে রয়েছে দেশটির 14 সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দু দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক শুরু হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান নিশ্চিতকরণ সহ বাংলাদেশ ও মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কিত তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ওই সভায় দু দেশের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ওই সভা অত্যন্ত সফল, ফলে যে কোনো সময় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হতে পারে। এর আগে মঙ্গলবার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ শাহরিন বিন ওমরের নেতৃত্বে দেশটির সরকারের 14 সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ঢাকা সফরে আসছেন। বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নেয়ামতুল্লাহ ভুইয়া। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া ইতোমধ্যে আগামী 6 বছরে প্রায় 12 লাখ শ্রমিক নেয়ার আগ্রহের কথা জানিয়েছে। দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রমিক নেয়া সংক্রান্ত ঘোষণাপত্র স্বাক্ষর হবে। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এদিন যৌথ ওয়ার্কিং গ্রুপের সভার উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফি সিদ্দিকী গণমাধ্যম কর্মীদের জানান, গত বছর প্রথম ধাপে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় সব প্রক্রিয়া শেষেও যারা দেশটিতে যেতে পারেননি তাদের মধ্যে প্রায় 8,000 কর্মী মালয়েশিয়া যাবেন। সরকারি ব্যবস্থাপনায় BSL এর মাধ্যমে তাদের মালয়েশিয়া পাঠানো হবে। দেশে অধিক সংখ্যক রিক্রুটিং এজেন্সি থাকলেও মালয়েশিয়া সরকার সীমিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক নিতে আগ্রহী জানিয়ে তিনি বলেন, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় আলোচনা চলছে। মালয়েশিয়া সরকার ইতোমধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য
মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করছে। তারা কর্মী নেওয়ার বিষয়টি খুবই আন্তরিকভাবে দেখছে। বাংলাদেশে মানব পাচার ও মানি লন্ডারিং এর অভিযোগে বিভিন্ন এজেন্সির সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেশটির সরকারের অভিবাসন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। সেই সঙ্গে এতে আন্তর্জাতিক অঙ্গনেও মালয়েশিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এজন্য মালয়েশিয়া দ্রুত এসব মামলা নিষ্পত্তি চেয়েছে। মধ্যপ্রাচ্যের ধনী দেশ সৌদি আরবে কাজ করতে গিয়ে মৃত্যুর মুখে পড়ছেন বাংলাদেশ, ভারত ও নেপালের বহু প্রবাসী শ্রমিক। বিদ্যুৎপৃষ্ট হয়ে সড়ক দুর্ঘটনায় কিংবা উঁচু স্থান থেকে পড়ে প্রবাসীদের মৃত্যু হচ্ছে। আর এসব মৃত্যুর কারণ হিসেবে দায়ী করা হচ্ছে সৌদি মালিক ও নিয়োগকারীদের চরম অবহেলা ও খামখেয়ালিপূর্ণ আচরণ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। হিউম্যান রাইটস ওয়াচ ও ফেয়ার স্কয়ার নামের দুটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার এক যৌথ প্রতিবেদনে উঠে এসেছে, সৌদি আরবে নিয়োগকর্তাদের অবহেলা ও অমানবিক আচরণে প্রতি বছর অনেক বাংলাদেশি শ্রমিকের করুণ মৃত্যু ঘটছে। শুধু বাংলাদেশি নয়, একই পরিণতি হচ্ছে ভারত, নেপাল সহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকদেরও। প্রতিবেদনে বলা হয়, শ্রমিকদের মৃত্যু সাধারণত বিদ্যুৎপৃষ্ট হওয়া, উঁচু স্থান থেকে পড়ে যাওয়া অথবা সড়ক দুর্ঘটনার মতো প্রতিরোধযোগ্য কারণেই ঘটে। কিন্তু নিয়োগকর্তারা সঠিক নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় এসব দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তদন্তে দেখা গেছে, অনেক মৃত্যুর প্রকৃত কারণ গোপন রাখা হয় এবং সেগুলো স্বাভাবিক মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়। এতে করে নিহত শ্রমিকদের পরিবার সৌদি আইনের অধীনে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ হারিয়ে ফেলে। কিছু ক্ষেত্রে মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়। কাজের সময় দুর্ঘটনায় মারা গেলেও একে অকাজজনক মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়। সৌদি আরব বর্তমানে ফিফা বিশ্বকাপ 2034 আয়োজনের জন্য ব্যাপক নির্মাণ কাজে ব্যস্ত। তৈরি হচ্ছে নতুন স্টেডিয়াম সহ বিশাল অবকাঠামো। এই প্রকল্পগুলোতে বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক নিযুক্ত থাকবেন এবং নিরাপত্তা ব্যবস্থা না থাকলে মৃত্যুর সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করছেন মানবাধিকার কর্মীরা। হিউম্যান রাইটস ওয়াচের গ্লোবাল ইনিশিয়েটিভ পরিচালক মিঙ্কি ওর্ডেন বলেন, সৌদি আরব ও ফিফা উভয়ের জন্যই শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা একটি নৈতিক ও আন্তর্জাতিক দায়। এই দায়িত্ব তারা এড়িয়ে যেতে পারে না। তিনি আরো বলেন, কাতার 2022 বিশ্বকাপে আন্তর্জাতিক চাপের মুখে শ্রমিকদের সুরক্ষায় পদক্ষেপ নিয়েছিল, যেমন জীবন বীমা, তাপদাহ প্রতিরোধের ব্যবস্থা ও সুপ্রিম কমিটি গঠন। কিন্তু সৌদি আরব এখনো এ ধরনের কোনো উদ্যোগ নেয়নি। মানবাধিকার সংস্থাগুলোর জোরালো দাবি, বিশ্বকাপের গৌরবের পেছনে যেন আর কোনো শ্রমিকের রক্ত না ঝরে। তারা বলছেন, সৌদি আরবের মতো প্রবাসী শ্রমিক নির্ভর দেশগুলোর উচিত মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। আজকের মতো এখানেই শেষ করছি ভিসা প্রফেসরের সংবাদ। নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় জানাচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।